নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আমাদের গল্প গৌথালি, কলমে মৃগাঙ্ক ভট্টাচার্য। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। সরু ফিতের মতো পথ দিয়ে জিপটা এগোচ্ছিল। চিত্রে থেকে লামাধুরা হয়ে সান্দাকফুর কাছাকাছি আসতেই অনিশ জানালায় চোখ রেখে চমকে গেল। পাহাড়ের নীল নীল ছায়া পড়েছে উপত্যকা জুড়ে, তার মধ্যে দাউ দাউ আগুন জ্বলছে। লাল রোডোডেনড্রনের জৌলুসে চোখ যেন ঝলসে যায়। 25 বছর পর এই দৃশ্যটা ফের দেখল অনিশ। সান্দাকফু থানার ওসি চিনজু শেরপার সঙ্গে ফোনে কথা হয়েছিল। একসময় এই থানার দায়িত্ব যে অনিশই সামলেছে এবং পুলিশের এক বড় কর্তা হয়ে যে সে অবসর নিয়েছে, সেটা জানা ছিল চিনজুর। চিনজু জোর করে অনিশকে নিয়ে গেল নিজের ডেরায়। চিনজু ব্যাচেলার ছেলে, একাই থাকে। রান্না করার লোক বাজার থেকে মুরগির মাংস নিয়ে এলো। সন্ধে গাঢ় হলে চিনজু বলল, মানে স্যার, আপনার একটু আধটু চলে তো? আমার স্টকে হুইস্কি আর রাম দুটোই আছে। অনিশ শাল জড়িয়ে আরাম করে বসেছে। ইউনিফর্ম ছেড়ে এসেছে চিনজুও। টেবিলে চিকেন ফ্রাই, সোডা, জল আর হুইস্কি সাজানো। চিনজু বলল, তা স্যার, শুনেছি আপনার সময় কাঠের বাংলো ছিল এখানে। সেটা পুড়ে যাবার পর সে জায়গাতেই এই ইট পাথরের কোয়ার্টার তৈরি করা হয়েছে। অনিশ গ্লাসে একটা ছোট্ট চুমুক দিল। হ্যাঁ, মানে এই শিরিষ কাঠ দিয়ে তৈরি বাংলো ছিল। কালো শিরিষ নয়, আবার সাদা শিরিষ, ফিকে বাদামি রং, আর ভেতরে সেগুন কাঠের ডেকোরেশন। পাহাড়ে আন্দোলনের সময় অ্যাক্টিভিস্টরা কাঠের বাংলোটা পুড়িয়ে দেয়। চিনজু এক টুকরো চিকেন মুখে দিয়ে বলল, তা আপনি আপনি ম্যাডামকে নিয়ে এলে পারতেন স্যার, ওনার বেশ ভালো লাগতো। অনিশ একটা শ্বাস গোপন করল। সুমনার ওভারিতে ম্যালিগন্যান্ট সিস্ট যখন ধরা পড়ল, তখন একেবারে লাস্ট স্টেজ। মিসেস মারা যাবার পর তবু অফিস টফিস নিয়ে থাকতাম, কিন্তু রিটায়ার করার পর সময় কাটানোই একটা সমস্যা হয়েছে। একমাত্র মেয়ে, তাও থাকে বিদেশে, আর আমি বালিগঞ্জের ফ্ল্যাটে একেবারে একা। তা এখানে এসে ভালোই করেছেন স্যার। দেখবেন সান্দাকফুর প্রকৃতি আর পাখি আপনার মন ভালো করে দেবে। পাখির কথায় মনে পড়ল, তুমি কৌথালি পাখির নাম কখনো শুনেছ চিনজু? আমি পাহাড়ের ছেলে স্যার, গৌথালি পাখির কথা আমি জানি। খুব সুন্দর দেখতে ওরা, বাদামি রং, নীল পুঁথির মতো চোখ, নাকটা সামান্য ভোঁতা। গৌথালি পাখির মৃত্যু একটা মিথ আছে। স্থানীয় লোকে বলে এই পাখিরা নাকি বুঝতে পারে কবে মৃত্যু ঘনিয়ে আসছে, তখন এরা বেনারস উড়ে চলে যায় আর সেখানে গিয়েই মারা যায়। ব্যাপারটা কিন্তু বেশ আশ্চর্যের স্যার। হ্যাঁ, মানে আমিও শুনেছি এটা। আমার বাংলোতেও ভারী সুন্দর একটা গৌথালি বাসা বেঁধেছিল। যেদিন বাংলোটা পুড়িয়ে দেওয়া হয়, সেদিন পাখিটা ঠায় বসেছিল। মৃত্যু নিশ্চিত জেনেও বাসা ছেড়ে নড়েনি, যেন নিজের মৃত্যু নিজেই রচনা করেছিল পাখিটা। চিনজু প্রসঙ্গ বদলালো। স্যার, সান্দাকফুতেই তো আপনার মেয়ের জন্ম, তাই না? হ্যাঁ, মানে সুমনা প্রেগন্যান্সি নিয়ে কমপ্লিকেসি ছিল। 3 বার মিসক্যারেজ হয়েছিল আগে। টুইটি হওয়ার সময় শেষ কমাস একেবারে নার্সিংহোমে বেড রেস্ট থাকতে হয়েছিল সুমনাকে।
বাচ্চা হওয়ার পর সুমনার বেশ কিছুদিন হাঁটা চলা বন্ধ ছিল একেবারে। তাহলে আপনার মেয়ের দেখভাল কে করতো স্যার? একজন বেবি সিটার রাখা হয়েছিল। টুইটিকে রাখার পাশাপাশি সুমনাকে ঘরকোনায় সাহায্য করত মেয়েটা। ওর একটা ছেলে ছিল 2 বছরের। মাঝে মধ্যে আসতো মায়ের সঙ্গে, কথায় কথায় ছেলেটা খিলখিল করে হাসত। স্যার, বেবি সিটারের নাম কি রিসাং শেরপা? অনিশ চিনজুকে জরিপ করছে চোখ সরু করে, বলল, তুমি তুমি চেনো ওকে? চিনজু, রিসাং সম্বন্ধে আর কি কি জানো কিছু বলো তো। ঘরের জানালা বন্ধ, তবুও কিছু ফাঁক ফোকর দিয়ে ভেজা মেঘ আর কুয়াশা ঢুকে পড়ছে। দুজনের মধ্যে বুঝি সৃষ্টি করছে রহস্যময় আড়াল। চিনজুর মুখে অস্পষ্ট হাসি, দুটো খালি গ্লাসে সোনালি তরল ঢালতে ঢালতে বলল, জানি, একটু আধটু জানি। অনিশ অধৈর্য স্বরে বলল, মেয়েদের মতো ন্যাকামি করো না তো, বলো কি জানো বলো, আমায় জানতে হবে। চিনজু গ্লাসটা মনোযোগ দিয়ে দেখতে দেখতে বলল, রিসাংয়ের বাড়ি ছিল মানেভঞ্জন। বাপ মা মরা মেয়ে, বর কেরল রাজ্যে দিনমজুর। রিসাংয়ের সঙ্গে আপনার একটা অ্যাফেয়ার তৈরি হয়েছিল। তার স্বামী বহুদিন পর বাড়িতে এসে জানতে পারে যে রিসাং প্রেগনেন্ট। ব্যাস, শুরু হয় অশান্তি, চলে বউয়ের ওপর অত্যাচার। কাজ ছেড়ে দিতে বলে রিসাংকে। ওদিকে আপনার মিসেস তখনও হাঁটা চলা করতে পারেন না, ফলে আপনার মেয়ের মুখ চেয়ে রিসাং তখনও কাজে আসছিল। অনিশ থম ধরে বসে আছে, গলা খাঁকারি দিয়ে বলল, হ্যাঁ, মানে সুমনার সঙ্গে আমার মেন্টালিটি ম্যাচ করেনি কোনোদিনই। কিন্তু সুমনার দোষ গুণ বিচার করে আমি নিজের সাফাই গাইব না, বরং রিসাংয়ের কথাই বলি। হাতির দাঁতের মতো গায়ের রং, আর গৌথালি পাখিদের মতো চিকন দুটো চোখ ছিল তার। স্বীকার করতে দ্বিধা নেই যে হ্যাঁ, আমি প্রেমে পড়েছিলাম রিসাংয়ের। ইয়েস, উই হ্যাড অ্যান ইন্টিমেট রিলেশনশিপ। তবে জোর করে কিছু করিনি। যা হয়েছিল তা একেবারেই স্বতঃস্ফূর্তভাবেই হয়েছিল। অনিশ টলছে একটু একটু। টয়লেট থেকে ঘুরে এলো একবার, আগের কথার সূত্র ধরে বলল, রিসাং কয়েক মাস পিরিয়ড স্কিপ করেছিল। ওর স্বামী কেরল থেকে ফিরে এসে সেটা জানতে পারে। একদিন লোক জুটিয়ে আমার বাংলোতে আসে। মদ খেয়ে চোর ছিল প্রত্যেকে। প্রচণ্ড হল্লা শুরু করে। উত্তেজিত জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেয় আমার বাংলো। আমি সার্ভিস রিভলভার থেকে ব্ল্যাঙ্ক ফায়ার করে ভিড় সরিয়ে পালাতে বাধ্য হই। চিনজু আবার হুইস্কি ঢালল দুটো গ্লাসে, স্মিত মুখে বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো স্যার। আমার মনে হয় আপনার বাংলোতে কোনো গৌথালি পাখি কখনো বাসা বাঁধেনি। আপনি বানিয়ে বানিয়ে আমাকে গল্পটা শুনিয়েছেন। অনিশ সবিস্ময়ে বলল, তোমার হঠাৎ এমন কেন মনে হলো বলো তো? চিনজু হাসিটা মুখে ধরে রেখে বলল, গৌথালি পাখির সঙ্গে আপনার গভীর কোনো অনুভূতি জড়িয়ে আছে বলে। আপনার কনশাস মাইন্ড চায় সেটা গোপন করে রাখতে, আর সাবকনশাস মাইন্ড চায় সবাই আপনার প্রেমের কথা জানুক। সান্দাকফুতে এসে গৌথালি পাখি দেখে আপনি প্যাশনেট হয়ে পড়েছিলেন। আমার গাট ফিলিং বলছে আপনি রিসাংকে ভালোবেসে গৌথালি নামে ডাকতেন। ইফ আই এম নট রং স্যার। হুইস্কির প্রভাবে
অনিশের চোখ লালচে, জড়ানো গলায় বলল, ইউ হ্যাভ আ ভাস্ট পোটেনশিয়াল। তুমি 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 অনেক দূর যাবে। চিঞ্জু ম্লান হাসল। তবে আপনার নামকরণ সার্থক স্যার। গৌথালি পাখিদের মতোই নিজের মৃত্যুর পূর্বাভাস ছিল ত্রিসাংয়ের কাছে। আপনার বাংলো যখন জ্বলছিল তখন কিন্তু সে আপনার মতো পালায়নি, স্থির দাঁড়িয়েছিল আগুনের মধ্যে, নিজের সম্মান, স্বামীর সম্মান রাখার জন্য। এছাড়া হয়তো তার কাছে আর কোনো পথ ছিল না। জানি না আপনি জানেন কি না, তবে পরদিন সকালে তার ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার হয়েছিল পুড়ে যাওয়া বাংলোটা থেকে। অনিশ গাঢ় স্বরে বলল, সান্দাকফু ছেড়ে চলে গেলেও সেখানকার সব খবর আমি আমার লোকেদের কাছ থেকে পেয়ে গিয়েছি। সেই ঘটনার 1 মাসের মাথায় রিসাংয়ের স্বামী যে আবার বিয়ে করে সেটাও আমি জানি। কিন্তু গত 25 বছর ধরে আমি আমি ভালো করে ঘুমাতে পর্যন্ত পারিনি। অনুতাপে পুড়েছি সব সময়। তুমি যদি ভেবে থাকো এখানে আমি নিছক ছুটি কাটাতে এসেছি, তাহলে তুমি ভুল ভাবছো। তবে কি জন্য এসেছেন? সমলা আমাকে ক্ষমা করেনি কোনোদিন। টুইটিও বড় হবার পর সমলার থেকে সব জেনেছে, শিখেছে আমাকে ঘৃণা করতে। আমার কথা ছাড়ো, কিন্তু এক কৌতালি পাখির সঙ্গে আমার অতীত যেমন মিশে আছে, তেমনি জড়িয়ে আছে আর একজনের জীবনও। নিরপরাধ এক শিশুর কাছে তার শৈশব কেড়ে নিয়েছিলাম, তার মাকে ছিনিয়ে নিয়ে। আমার শোকের থেকে তার শোকের রং অনেক বেশি গাঢ়। আমি সান্দাকফু এসেছি তার কাছে ক্ষমা চাইতে। এসেছি পাশাপাশি বসে তার সঙ্গে একটুক্ষণ কাঁদবো বলে। স্যার, আপনি কার কথা বলছেন বলুন তো? রিসাং শেরপার ছেলে। 25 বছর আগে কোমরে ঘুনসি পড়া সেই ফুটফুটে বাচ্চাটার 2 বছর তখন বয়স ছিল। সময় গড়িয়ে যাচ্ছে সময়ের মতো। খালি হয়ে যাওয়া মদের গ্লাস হাতে 2 অসমবয়সী পুরুষ মুখোমুখি বসে আছে। মন খারাপ করা ভেজা বাষ্পের দল এসে ছুঁয়ে যাচ্ছে তাদের। দুজনের মুখেই অব্যক্ত যন্ত্রণার ভাঙচুর। সময় যেন এক অতি দীর্ঘ রেলগাড়ি। দুজন অসুখী মানুষকে নিয়ে এগিয়ে চলেছে মেঘ আর কুয়াশায় ঢাকা কোনো নামহীন স্টেশনের দিকে। শেষ হলো আজকের গল্প গৌথালি, কলমে মৃগাঙ্ক ভট্টাচার্য। কেমন লাগলো আজকে আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন ধুলোবালি টেলসের। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং বাংলার সবথেকে বড় গল্পপাঠের চ্যানেল ধুলোবালি টেলস। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে।